নমস্কার। সেদিন পৃথ্বীশ রানার সঙ্গে কথা বলছিলাম, এক ধরনের নির্যাতিতের কাহিনী ছিল সেটা। আজকে যার সঙ্গে কথা বলছি তিনিও একই রকম নির্যাতিত, বলতে গেলে তার চেয়েও বোধহয় পৃথ্বীশের চেয়েও কিঞ্চিত বেশি। কেননা তাকে একটা সাধু কাজ করার জন্য যেভাবে হেনস্থা হতে হয়েছে, টানা 21 দিন জেল খাটতে হয়েছে, এবং তার একমাত্র অপরাধ ছিল কলকাতা শহরের ফুটবল প্রেমিক জনতার সামনে ফুটবলের দেবতা লিওনেল মেসিকে হাজির করা। সেদিনকে মাঠের ঘটনা আপনারা সকলে দেখেছেন, আমার নতুন করে সেসব কথা বলার কোনো প্রয়োজন নেই। কিন্তু আজকে প্রয়োজন হচ্ছে যে এই সব দুর্বৃত্ত যারা মন্ত্রিত্বে বসেছিল এবং ক্ষমতার অপব্যবহারের মাত্রাটা কোথায় পৌঁছতে পারে সেটা বাংলার মানুষের জানা একান্ত প্রয়োজন। সেই জন্যেই আজকে আমি শতদ্রু দত্তকে আহ্বান জানিয়েছি আমার সঙ্গে পডকাস্টের ব্যাপারে, এবং এক কথায় শতদ্রু রাজি হয়েছে। সেই জন্য আমি তোমার কাছে খুবই খুবই কৃতজ্ঞ। শতদ্রু, হোয়াট আর ইউ ডুইং নাও? সুমনদা, 21 দিন নয় 38 দিন। 38 দিন। 21 দিন দমদমে ছিলে? 21 দিন দমদমে, আর বাকি 15 দিন এই এদের 15 থানা লকআপ। হ্যাঁ, থানা লকআপ। তো দাদা, এখন কি করছি, প্রথম কথাটা কি, অনেক কষ্ট করে একটা নিজের রেপুটেশন লেগাসি বানিয়েছিলাম। আমি শুধু মেসি নয়, তার আগে পেলে, ম্যারাডোনাকেও নিয়ে এসেছিলাম, আমি এমি মার্টিনেজকে নিয়ে এসেছিলাম ওয়ার্ল্ড কাপ জেতার 6 মাসের মধ্যে, রোনাল্ডিনোকে এনেছিলাম, কাফুকে এনেছিলাম, 11 জন ব্রাজিলিয়ান ফুটবলারদের এনেছিলাম। তাই ওইটাই কী বলুন তো, এই যে জেলে থাকা, আর জেলেতে একটাই জিনিস মাথায় লাগছিল, যে আপনি যেটা বলছিলেন, আমি ভাবছিলাম যে মেসি এনে জেলে ঢুকলাম, এটা একটা মনের কষ্ট তো ছিলই, ফ্যামিলির জন্য কষ্ট ছিল। তারপর বেরিয়ে এসেও কি বলুন তো, একটা তো হয় না যে ট্রমা, কেননা আমি জানি, আমি নিজে সাফার করেছি, তো আমি জানি ওই ট্রমাটা। আর তার উপর খারাপ লাগছিল যে বাংলা কি, মানে যেই পশ্চিমবাংলা, আমি জানেন তো এই ইভেন্টটার এগেনস্টে আমার কাছে একটা অফার ছিল, একটা বিলিয়নিয়ারের বাড়িতে লাঞ্চের। সেটাতে আমি আরও 1.5 গুণ পয়সা কামাতে পারতাম। আমি ওটা স্যাক্রিফাইস করেছিলাম। একটা ইমোশনাল বাঙালি, আমার একটা, দেখুন, ব্যবসায়িক আমি, এতে কোনো ডাউট নেই, ব্যবসা তো করা ক্রাইম নয়, কিন্তু আমি চেয়েছিলাম যে সাধারণ ফুটবল প্রেমীরাও যাতে দেখতে পায়, তাই আমি এটা করলাম কলকাতাতে। এবার নিজের জায়গা, নিজের শহরের জন্য ভালোবাসা থেকে, একটা ভালোবাসা, দেখুন সবাই তো না, খুবই স্বাভাবিক। আমি তার সঙ্গে আমি 3টে সিটিতে করলাম, হায়দ্রাবাদ, মহারাষ্ট্র, মুম্বাই আর দিল্লি। ভাবুন, একটা বাঙালি ছেলে বাকি 3টে সিটি বসে বসে করলো। এখানে যে এই আমাকে, না, তোমাকে যখন এই ধরে নিল, অন্য দুটো শহরে হলো কি করে এত স্মুথলি? 3টে শহরে আমারই পুরো টিম করলো। আমার টিম ওখানে এক্সিস্টিং ছিল, প্লাস আমার টিম ট্রাভেল করলো। হায়দ্রাবাদে আমার একটা কোলাবোরেশন পার্টনার ছিল, তার সঙ্গে করলাম। কিন্তু ওখানে না সব একটু পরিণত, ম্যাচিওর, মানে ইভেন পলিটিশিয়ানরাও ম্যাচিওর। দেখুন, ছবি তোলার একটাও বেশ সবার আছে, কিন্তু না, ওখানকার পুলিশ একটা লেভেলের পর সিকিউরিটিকে কম্প্রোমাইজ করে না। এখানে যেরকম পুরো সারেন্ডার করে দিল রাজনৈতিক প্রেশার বা ওনার মন্ত্রীর নিজের প্রেশারে। হায়দ্রাবাদ, বম্বে, আর কোথায়? দিল্লি। হায়দ্রাবাদে রাহুল গান্ধী ছিল, তেলেঙ্গানা সিএম ছিল, উনি আবার ফুটবলও খেললেন। দিল্লি, মুম্বাইতে ছিলেন মহারাষ্ট্র সিএম, সচিন তেন্ডুলকর, রাজা দেবগান, সুনীল ছেত্রী, টাইগার শ্রফ, আর অনেকজন। আর দিল্লিতে ছিল রোহন জেটলি, রেখা গুপ্তা, জয় শাহ, সবাই ছিলেন, আরও ফুটবল, বাইচুং ভুটিয়া। ওখানে যে দেখুন টিকিটের প্রেশার সব জায়গায় থাকে, কিন্তু না, তারা একটা বোঝে যে এই অর্গানাইজার এত বড় ইভেন্ট করছে, আমরা এটাকে ওন করি, মানে একটা স্টেটটার রেপুটেশন। তারা জানেন তো একটা ব্যালেন্স নিয়ে চললো, সিকিউরিটিতে তারা কম্প্রোমাইজ করেনি। এখানে কি হলো বলুন তো, ইভেন্ট পর্যন্ত না আমার
ঘাড়ে নিঃশ্বাস নিতে শুরু করলো, মানে সেই নিঃশ্বাস একটু আমি বলো তো খুলে, কি ধরনের ঘাড়ে নিঃশ্বাস? প্রথমত তো টিকিট, ও টিকিটের তো দাদাগিরি তো ছেড়ে দিন, আর কথায় কথা যদি এটা না দিস তাহলে ইভেন্ট হতে দেবো না, যেতে এটা না দিস, মানে ওই হয় না, মানে এটাকে দাদাগিরি বলে, মানে এইটা তুমি না করলে ব্যাস আটকে দেবো, এই যে সবসময় ব্ল্যাকমেলিং। তার উপরে মনে করুন কোনো কিছু যখন এই প্রথম কথা বলুন একটা টিকিটের ব্ল্যাকমেলিং, সেটা তো ছাড়ুন। ব্ল্যাকমেল মানে কি? ও নাকি 20-22 হাজার মানে টিকিট নিয়েছিল। টিকিট যদি আপনি না দেন তাহলে আপনাকে কাজ করতে দেবে না। আমি উল্টে চিফ মিনিস্টারকে একটা লেটারও করেছিলাম যে উনি যদি 20%, উনি মানে অরূপ বিশ্বাস যদি 20% টিকিট চান স্পোর্টস মিনিস্ট্রি, আমি এটা ফাইন্যান্সিয়াল ভাইবিলিটিটা কী করে আনবো? আমি তো আর কোনো স্ক্যাম করছি না, আমি ব্যবসা করছি, হোয়াইট মানি স্পন্সর তুলে টিকিট কালেকশন নিয়ে আমি মেসিকে পে করছি, ইভেন্টটা করছি, তার প্লাস মাইনাস যেটুকু হবে সেটা আমার টাকায়। এটা তো একটা ব্যবসা, ক্রাইম তো নয়। আমি তো কোনো কাউ থেকে কোনো চাকরি বেচে কিছু টাকা তুলছি না, সোজা জিনিসটা করছি। এবার আমায় একটা কথা বলুন, এইটা করার পরে উনি 20% চেয়ে নিচ্ছিলেন। আমি বললাম এটা করতে পারে না, আমি সিএমকে ইমেল পর্যন্ত করলাম। তারপরে উনি আমাকে এসে বললেন, আরে তুই আমার নামে কমপ্লেন করেছিস। আমি কমপ্লেন করিনি, আপনি যেটা করছেন এটা হতে পারে না। সেটা তো এক হলো, টিকিট ছেড়ে দিন। তো টিকিট দিতে হলো? এখানে সিস্টেমে টিকিট দিতে হয় না, যেই টিকিট ছাপার পর স্ট্যাম্প যেতে হয় স্পোর্টস ডিপার্টমেন্টে, সেই টিকিটগুলো আটকে রেখে বাকিগুলো টিকিটগুলো দেবে, আপনাকে দিতে হবে না, অটোমেটিক কেটে নেবে। তাই নাকি? হ্যাঁ, এটা এটা যে কোনো যে কিছু করে আপনি জিজ্ঞেস করুন, কনসার্স যারা করে, ওই টিকিট ছাপতে গেলে তারপর আর টিকিট আপনার ওই ওদের কোটা অটোমেটিক চলে আসবে। তাই বলে 22,000? কি বলবো বলুন, আমি লাস্টের দিকে না আমি টিকিটটাই সারেন্ডার করে নিচ্ছি, কারণ আমার আর মানসিকভাবে আমি পাচ্ছিলাম না। কিন্তু আমি একটা জিনিসের এটা কতদিন তোমার উপর করছিল? দাদা এই ইভেন্ট 1.5 মাস থেকে শুরু করে দিল, চাপ চাপ, টিকিট 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 টিকিট। আমি যেইটা বেন্ড হচ্ছিলাম না সেটা হলো অ্যাক্সেস কার্ড মাঠের ভেতরে, কারণ আমার বারবার ভয় লাগছে এটা মেসি। আমি বললাম অ্যাক্সেস কার্ড আমি আমি দিতে পারবো না। উনি প্রেশার দিয়ে যাচ্ছেন। তারপরে একদিন আমার একটা টিমকে আটকে রাখলো যারা অ্যাক্সেস কার্ড করে। তারা আমায় ফোন করে বললো যে উনি আটকে রেখেছেন। না, বললাম কেন? না এই আমরা অ্যাক্সেস কার্ড করতে কাউকে দেবেন। উনি আমার ফোন করে বলছেন, উনি আবার নিজে ফোন করতেন না, কারণ ওনার সেক্রেটারিদের ফোনে হোয়াটসঅ্যাপ দিয়ে ফোন করতেন যে কেন তোর কার্ড তোকে দিতেই হবে। আমি আর কার্ড দেবো না। কোন ফরেস্ট ডিপার্টমেন্টের কোন লোক, তার আইএস না তার কোন ফ্যামিলি, আমি ফরেস্ট মিনিস্ট্রি গভর্নমেন্টের লোক কেন মাঠে ঢুকবে? না, মাঠ সারা বছর মেনটেন করে। ফরেস্ট ডিপার্টমেন্টের লোক মাঠ ম্যানেজ করে, কিন্তু তারা ম্যানেজ করে তো তার সঙ্গে মাঠে কেন ঢুকবেন? সেই তক্কি আমি দেবো না দাদা। তখন বলি তোর থেকে আমি পারমিশন কেন নেবো? মাঠটা তো আমার, আমি দেখে নেবো। আমি গিয়ে তখনই পরের দিনই পরের দিনই আমি গিয়ে পুলিশকে বললাম, সিপি জয়েন্ট সিপিকে, উনি কিন্তু মাঠে লোক ঢোকাবে বলছেন, আপনারা এটা সজাগ থাকুন। ইভেন্টের 4 দিন আগে আমি ডিজি আমাকে ডেকেছিলেন, ডিজি সিপি এডিজি ল অ্যান্ড অর্ডার মিটিং করে। আমি তখনও বলেছিলাম স্যার মাঠে কিন্তু লোক ঢোকাবে, কেননা উনি আমাকে চমকাচ্ছেন, এটা দেখে নেবেন। আর ওনার শো ফ্লোতে নাম ছিল না। আপনি যদি দেখেন 3টে সিটিতে চিফ মিনিস্টার ছাড়া কেউ নেই, প্রত্যেকটা সিটির। এখানেও চিফ মিনিস্টার ছাড়া কারোর নাম ছিল না শো ফ্লোতে। যেরকম হয় না, এটার পর এটা মেসির থেকে এসেছিলো। মেসি বলেছিল চিফ মিনিস্টার ছাড়া আমি কারোর সঙ্গে এটা হবে। আমি সেটা যেই উনি জানতে পেরেছিলেন, উনি পাগল হয়ে গেছিলেন। উনি ভাবলেন যে তাহলে তো ওনার মোমেন্টটা চলে গেল। আমি কিন্তু এটা বারবার, আর ভাবতে পারবেন না, এই শো ফ্লো, চিফ মিনিস্টার অফিস, স্পেশাল ব্রাঞ্চ, বিধাননগর সিপি, আইবি, সবাই, সিএম সিকিউরিটির সবাইকে শেয়ার করা ছিল। সেম শেয়ার করেছিল হায়দ্রাবাদ, মুম্বাই আর দিল্লি। পুলিশদের শো ফ্লোটা দেওয়া হয়েছিল, আর অ্যাক্রেডিটেশন কার্ড, এই অ্যাক্সেস কার্ড করে দেওয়া ছিল উইথ আইডেন্টিটি, যে এরা ঢুকতে পারবে আর এরা ঢুকতে পারবে না। আর যারা ঢুকতে পারবে তার মধ্যেও আর একটা বাইফার্কেশন হলো ফিল্ড অফ প্লে, ওটাকে এফওপি বলে। ফিল্ড অফ প্লেতে 10 জন ছাড়া কেউ ঢুকবে না। মানে প্রক্সিমিটি কার্ড, এই যে আপনার সামনেই বসে আছে, আপনি যদি মেসি হতেন, আমার কাছে একটা কার্ড থাকতে হবে যে আপনার সামনেই বসার আমার অধিকার আছে, আমি অ্যাপ্রুভ করেছি অর্গানাইজার। সেই প্রক্সিমিটি কার্ডে ছিল শাহরুখ খান, সৌরভ গাঙ্গুলি, এক্স চিফ মিনিস্টার, 2 টিমের প্লেয়াররা এবং তাদের অফিসিয়ালরা, ফ্ল্যাগ বেয়ারাররা, আর বাচ্চারা, তার সঙ্গে মেসি 30 মিনিট ফুটবল খেলত। এর বাইরে কাউ অ্যালাউ ছিল না। ওনার নামও ছিল না শো ফ্লোতে, আজও সেটা রয়েছে। ওনাকে ইমেল করা ছিল, সেটা পুলিশকে, সেটা নিয়ে রেকিও হলো, আলোচনা হলো। উনি
ভাবতে পারেন না, আমি এই মেসিকে নিয়ে সিএম তো জাননি না, হ্যাঁ সিএম গেছিলেন? সেই মাঝপথে আটকে গেলেন, উনি আসতে পারলেন না যখন ঝামেলাটা শুরু হয়ে গেছিলো। তখন আমি প্রথমে মাঠেই ঢুকেছি, প্রথমেই আমি বুঝতে পেরেছি যে সামথিং ইজ রং। কেননা মাঠে তো অ্যাক্রিডিটেশন মানে অ্যাক্সেসেতে এত লোক ছিল না, কার্ডই দেওয়া হয়নি, তো দেখি ভর্তি মাঠের লোক। যখন মেসিকে নিয়ে গাড়ি দিয়ে ঢুকছি, তারপরে যে ঢুকলাম ওই প্লেয়ারদের সামনে গেলাম, দেখি উনি চলে এলেন স্পোর্টস মিনিস্টার। সুমনদা, প্রথমে আপনার সঙ্গে আমি দেখা করি, আপনি যদি গুরুজন হন আমি নমস্কার করব, প্রণাম করবো, নয়তো একটা হ্যান্ডশেক করবো। আর যেখানে লিওনেল মেসি হবে তার সঙ্গে তো আপনি হ্যান্ডশেক করবেন। উনি প্রথমেই এসে কাঁধে আর পেটে হাত দিলেন। ল্যাটিন আমেরিকান কালচারে এটাকে ব্যাক টাচ বলে। শুরু করলেন ওটা দিয়ে, তারপরে মধুমক্ষীর মতন তাড়া করলেন, তার মধ্যে শুরু করলেন লোকদের ডেকে ছবি তোলান। আমাকে তার উপর ওনার বডিগার্ড ঢুকে পড়লো, ওনার কোথা কোথায় সব ইউটিউবার, ফটোগ্রাফার, নিজের পার্সোনাল গ্লোরিফিকেশনের যত দরকার উনি সেটা করে নিলেন। একটা পাবলিক ইভেন্টকে উনি প্রাইভেট বানিয়ে দিলেন। আপনাকে আমি ভিডিও কিছু শেয়ার করব, দেখবেন উনি ডেকে ডেকে ছবি তোলাচ্ছেন। তাও জানেন তো আমি চেষ্টা করছিলাম, আমাকে ওর মেসির ম্যানেজার তো বলছি, চেল্লাচ্ছিল যে উনি কে, হু ইজ দিস গাই, উনি তো শোফলোতে ছিলেন না। তাও ওদের শান্ত করে ওকে সিপিও বললেন, দাদা এবার মাঠ থেকে বেরোন। আমি ওকে বারবার বলছি এখানে ছবি তোলার জায়গা না, আপনি মাঠ থেকে বেরোন। উনি আর কে শুনেন। তাও আমি ভাবলাম যে 5 মিনিট মধ্যে 10 মিনিটের মধ্যে সিএম ঢুকবে, একটু সময়টা নষ্ট করি। আমি বললাম তাহলে একটা মাঠে রাউন্ড বানাই যাতে দর্শকরা অন্তত দেখুক। ও বাবা, যেটা যখন করতে যাচ্ছি উনি আবার ওনার ফ্যামিলির লোকেদের ডেকে নেন। আর 2-3টে পুলিশ, একটা পুলিশ এসে মনে হয় রড্রিগো ডি পল যে মেসির সঙ্গে এসেছিলো, সেও ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, তার সঙ্গে এসে সেলফি তুলতে গিয়ে তার হাতটা আঁচড়ে দিল। ব্যাস, মেসি গেল বিগড়ে। এবার দেখুন, আমার তো 3টে ইভেন্ট আছে পরপর, সন্ধ্যেবেলা হায়দ্রাবাদের ইভেন্ট আছে। তখন ওরা আর রাজি হলো না। আর আমাকে তো মেসি সিকিউরিটি, একবার দাদা ভাবুন যদি মেসিকে কেউ ধাক্কা মেরে ফেলে দিত, আমাকে কবরে পুরেও তো জিনিসটা মিটতো না। তাই ইন্টারন্যাশনাল নেক্সট ইয়ার ওয়ার্ল্ড কাপ আমাকে স্যাক্রিফাইস করতে হলো। আমার বললো না, আমি আর থাকবো না। চলে গেল ডিজি এয়ারপোর্টে আমাকে অ্যারেস্ট করতে। প্রথমে বললো মুছে লেখা লোক হয়ে গিয়ে। আমি কেন লিখবো? আপনার পুলিশ ফেলিওর আপনি দেখতে পারলেন না? অরূপ বিশ্বাস ঢুকলো কী করে মাঠের মধ্যে? এত লোক ঢুকলো কী করে? তার উত্তর নেই। ফ্লাইটের ভেতরে মেসির সোয়ারেজ আর ডিপল বারবার বলছে, ওর ম্যানেজারও বলছে ও কি ভুল করেছে, ও তো মেসির সিকিউরিটি ডেকেছে, মিনিস্টারও বারবার বলেছে। কিন্তু তখন বলছে না, অ্যারেস্ট না, একটু ডিটেন করে একটু কটা কোশ্চেন করা হবে। তারপর তোমার অ্যারেস্ট করলো। এই ব্যাপার মানে না, আমি এর মধ্যে অনেকগুলো জায়গা আছে। সেটা হলো এই যে প্রিপারেশনের যে মিটিং, যখন শো ফ্লো চূড়ান্ত হয়ে গেছে এবং ইউ হ্যাড এ মিটিং, সেই মিটিংয়ে কারা কারা ছিলেন পুলিশের? ডিজি ছিলেন, তৎকালীন ডিজিটা কে? রাজীব কুমার। ওকে। এডিজি ল অ্যান্ড অর্ডার ছিল কে? জাভেদ শামীম এবং মুকেশ কুমার যে বিধাননগরের সিপি। ডিজির অফিসে গিয়ে তার আগে আমি 16 থেকে 20টা মিটিং করেছি। যখন যা ডেকেছে আমার লোকেরা গিয়ে মিট করেছে, ইমেল করে দিয়েছে, পুরো সবাই অ্যাক্রিডিটেশন কার্ডে কারা কারা আছে তাদের লিস্ট দিয়ে দিয়েছে। কিছু কিছু কাজ যদি কোনো লোক ঢুকিয়েছে তা আমি আপনাকে বলছি না, একটা টাইমে আমি আর সারেন্ডার করিনি। তখনই আমার সঙ্গে ওনার সংঘাতটা লেগেছে যে তখন উনি বললেন আমি নিজে পাস বার করবো। আর এই ওয়ার্নিংটা আমি কিন্তু পুলিশকে গিয়ে জানিয়ে দিয়েছিলাম। দেখুন, আমি সাহস করে যখন ওনার এগেনস্টে সিএমকে লেটার লিখেছিলাম, তার মানে আমার সাহসটা আপনি জানেন। আমি যখন জানি, আমি একটা আন্দাজ করতে পারছিলাম ওর কথায় কথা মাঠটা আমার। আর এই স্পোর্টস ডিপার্টমেন্টের সবকটা লোক ওর ক্লাউডের মধ্যে ছিল, তারাও আমাকে চমকাতো, যদি না হয় করতো তো। মানে এই যে ধমকানো নেচারটা, আলটিমেট কথা যা, তাহলে তো ইভেন্টটা হবে না। যে আপনি বলছেন না, এই যে বাকি 3টে স্টেটে করেছি, বিশ্বাস করুন তারা একটু টিকিটের জন্য হয়তো চাপ দিতে পারে যে একটু এইটা দাও, কিন্তু এই একটা কথা বলেনি যে ম্যাচ তাহলে তো হতে দেবো না। কেন, প্রত্যেকটা গভর্নমেন্ট না ওন করেছিল। আপনি যদি দেখেন হায়দ্রাবাদে রাহুল গান্ধী কিন্তু বাচ্চাদের জায়গা করে দিয়েছিল তোমরা করো। মহারাষ্ট্রে তো সেম, দিল্লিতেও সেম। একটা ম্যাচুরিটি তো থাকা উচিত। কেন, এটা ইটস নট অ্যাবাউট অ্যান ইন্ডিভিজুয়াল, এটা শতদূরত্তর ইভেন্টের থেকে বড় কথা একটা স্টেটের রেপুটেশন। সেইটাই স্পোর্টস মিনিস্টার আর এই পুলিশ পুরো সারেন্ডার করে দিল। পুলিশ, আপনি ভাবুন, আমি বারবার মাঠে বলছি, মাঠের ডিজিসিপি রয়েছে, আমি বলছি স্যার মাঠটা খালি করুন, 1000টা পুলিশ মাঠের ভেতরে, মেরে তাড়াতে পারতো না মাঠটা যদি খালি হতো। আর ভাবুন
আর 5-6 মিনিটের মধ্যে চিফ মিনিস্টার ঢুকতো, যার Z+, ইন্ডিয়ার সেকেন্ড হাইয়েস্ট সিকিউরিটি, এসে দেখতো মাঠে 150টা লোক। আমি কি ল এনফোর্সার? আমি তো অর্গানাইজার। তাহলে Z+-এর চিঠিটা কেন সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্টকে দিল, পুলিশকে দিল? পুলিশের কাজ তো সিকিউরিটি দেওয়া, সেটাই তো আমাকে নো অবজেকশন সার্টিফিকেট দিয়েছিল। এই যে ফিল্ম ফেস্টিভ্যাল হয়, অরূপ বিশ্বাসের ক্ষমতা হয় শাহরুখ খানের সঙ্গে গিয়ে তার ফ্যামিলি সেলফি তোলাতে, তার মানে সেটা প্রোটেক্টেড বলে এখানটায় নিজের এটাকে প্রাইভেট ইভেন্ট করে দিল। না, প্রাইভেট ইভেন্ট করলো মানে কি, কমপ্লিসিট তো তার সঙ্গে পুলিশ ছিল এবং আরও বহু লোক ছিল। সেই লোকগুলো কারা? যারা তোমার সঙ্গে 18-19 বার মিটিং করে এক ধরনের অ্যারেঞ্জমেন্টে রাজি হলো, when that arrangement was broken or breached, তখন তারা কি করছিল? তারা বললেন তোমার দোষ, তুমি সিকিউরিটি ঠিক মতন করতে পারোনি, অর্গানাইজ করতে পারো না। আমি এই যে স্পেশাল ইনভেস্টিগেশন টিম একটা বানানো হয়েছিল, সেখানে এসে আমাকে সবাই জিজ্ঞেস করছে, আপনি ভাবতে পারেন স্পেশাল ইনভেস্টিগেশন টিমে আমি আর আমার টিম মেম্বার্স ছাড়া কাউকে ডাকা হয়নি। তা আমি বললাম যে মাঠে যে এত লোক ঢুকলো, ছবিতে তো দেখা যাচ্ছে পাওয়ার মিনিস্ট্রির কোন আইএস, তার ফ্যামিলি, স্পোর্টস মিনিস্টার নিজে, তার ফ্যামিলি, তারপরে সিএম অফিসের 4-5 জন, তাদের ডাকুন, তারা কোন এখতিয়ারে মাঠে ঢুকলো। কিন্তু জানেন তো কে কাকে ডাকবে। কি বলছে তখন? কি আর বলবে, শুনছে, বলার আর কি আছে? ক্ষমতা হবে অরূপ বিশ্বাসকে ডাকার? সিম্পলি তো ডাকা উচিত যে আপনার ফ্যামিলি মেম্বার, আচ্ছা অরূপ বিশ্বাস ছেড়ে দিন, জুঁই বিশ্বাসকে ডাকা উচিত না? ডাকা উচিত না? কোন মাঠে? আরে আইন তো সবার জন্য এক হওয়া উচিত না? উনি কি করে উনি মাঠে ঢুকবেন? এই যে পাওয়ার মিনিস্ট্রির কোন ওসি, তার সে কি করে ঢুকবে মাঠে? আপনি আমাকে একটা বলুন। পাওয়ার মিনিস্ট্রির কে সেক্রেটারি? ওই যে দেখুন, যার ছবিটা আপনাকে দেখালাম, সে কি আমি জানি না, সে অরূপ তার সঙ্গে ছবি তুলে বলছে, দেখলেই বলেছিলাম। আর আমি বারণ করছি, কেন আপনি মেসিকে টেনে ছবি তোলাচ্ছে, আর আমি বারবার বলছি দাদা এটা ছবি তোলার জায়গা না। ভাবুন সাহসটা, মাঠের মাঝখানে একটা পাবলিক ইভেন্টে এরমভাবে ছবি তুলছে। তারপরে পালালো কি করে? পালালো আর কি আছে? মানে না, আমি তো উই স দ্য ক্রাউড বেইং ফর হিজ ব্লাড। সব হয়, আমি আপনাকে বলছি না, মাঠে আমাকে যেদিনকে অ্যারেস্ট করলো, পরের দিন কোর্টে পেশ করছে মুখে মুখোশ দিয়ে, ওই যে ওই মাস্ক দিয়ে। আমি কি একটা ক্রিমিনাল? আমি কি কোনো গ্যাংস্টার? আমি কি কোনো কাউকে মার্ডার করে এসেছি, যে আমি কাউকে কোনো চুরি করে এসেছি, চাকরি চুরি করেছি না অন্য? তা তুমি কেন বা আপত্তি করলি না? আমি তো বললাম, বলছে না মুখ খোলা যাবে না, মুখ খোলা যাবে না, মুখ খোলা যাবে না, যদি আমি কিছু বলে দিই। তারপরে আমাকে অ্যারেস্ট করার পর বলেই দেওয়া হলো, ফ্যামিলি বাইরে, মুখ খুললে কিন্তু চাপ। কে বললো? বুঝতেই পারছেন কারা আর বলবে। মানে ওই থানার ওসি? নাম বলবো না, ইনডাইরেক্টলি যা বলার বলে দিল। তাদের কাছে ইনস্ট্রাকশন হয়তো এসেছিল কোনোভাবে আমাকে দাবি রাখবার জন্য, কারণ সেই সময় বুঝুন 4 মাসের মধ্যে ইলেকশন। আমি যদি মুখ খুলি তো প্রবলেম। আমাকে যখন এমনি ওই হেলথের জন্য প্রত্যেক দিন নিয়ে যায় না, সেখানেও তো সাংবাদিকরা আমাকে কড়া করে বলে দিয়েছিল মুখ খুলো না, মুখ খুলে কিন্তু তার দায়িত্ব তোমার। আর আমিও ভয় পেলাম, আমার 7 বছরের বাচ্চা, বউ, মা 81 বছর, আমার দিদি জামাইবু আছে, ভাগ্নিরা আছে, কে না ভয় পাবে। আর বেরিয়ে এসে কেন মুখ খুলিনি, লোকে বলছে আপনি তো এখন পাল্টি খাচ্ছেন। আরে পাল্টি নয়, জলে নেবে কি কুমিরের সঙ্গে আমি লড়তে পারবো? আমি ওয়েট করবো কুমির ডাঙায় উঠবে। আমি যদি তখন খুলতাম আমাকে গাঁজা আর পস্কো কেস দিয়ে দিত। কোনো ঠিক আছে? তো ইউ আর ওয়েটিং ফর দ্য ডি ডে। হাই ইজ ওয়েটিং, ওপরওয়ালার ওপর। দেখুন, আমি বলবো না যে আমি ভগবানকে, যে একটা তো ভগবান কিছু বলে আছে, 3 বছরের তপস্যা করে এত তপস্যা দিয়ে নিয়ে এলাম, আমাকে জেলে ঢুকিয়ে দিল। এটাই দাদা আমার প্রচণ্ড কষ্ট হলো, যে আমি কি করলাম? আমি মেসিকে তো আনলাম, আমি তো মেসিকে বলে পেসিকে মাঠে আনলাম না, তখন স্ক্যাম হতো। আমি কিন্তু মেসিকে একদম তার লাইফের প্রথম প্রাইভেট ইভেন্ট। মেসি হলো একটা বিলিনিয়ার ফুটবলার, তার জন্য কিছু টাকা ম্যাটার করে না। তাকে যে আমি সেন্টিমেন্টে রাজি করালাম, সেইটারও জলে চলে গেল। আর বাঙালি ছেলে হয়ে, রিক্সায় থাকা ছেলে 3খানা স্টেটে করে দেখিয়ে দিল, এখানে আমাকে জেলে ঢুকতে হলো। এটা না, বিশ্বাস করুন, এটা আমাকে হন্ট করে যায়, আজও হন্ট করে যায়। হ্যাঁ, ন্যাচারালি। তো আফটার দ্যাট ইউ নেভার মেট অরূপ, না, তো ওয়াই ডোন্ট ইউ সু হিম? আমি 100 কোটি টাকার কেস করছি, 50 কোটি টাকা ডিফেমেশন কম্পেনসেশন, আর ডিফেমেশন 50 কোটি, আর 50 কোটি টাকা ড্যামেজ আর কম্পেনসেশন।
কেননা আর শুধু তার অরূপ নয়, যারা যারা ছিল, যাদের আমি আইডেন্টিফাই করতেছি, আমি তো তাকে কেস করবই। আর বাকি আমি এই গভর্নমেন্টকে তো রিকোয়েস্ট করেছি যে ওনার অনারেবল স্পোর্টস মিনিস্টার বলেছেন তো ফাইল খোলা হবে, আমি তো বললাম হ্যাঁ ইনভেস্টিগেশন হোক, সিবিআই, ইডি, এফবিআই, সিআইএ সবে আমি রাজি আছি, খুলুক পেপার। যদি আমি ভুল করে থাকি আমি আবার জেলে যাব, কিন্তু যারা ভুল করে থাকে তাদেরও যেন জেলে যায়, তারা যেন মন্ত্রী বলে বেঁচে না পাওয়া যায় বা আমলা বলে বেঁচে না পাওয়া যায়। তো এই যে তারপরে একটা শুনলাম যে মাঠের সব দর্শকদের টাকা ফেরত দেওয়া হবে, সেটার কতদূর কি হলো? না এটা তো সাবজুডিস ম্যাটার। আমি দেখুন না, এইটা তো আমি তো লড়ছি, আমার তো যে টাকাটা ফ্রিজ করেছে এটা ট্যাক্সের টাকা, জিএসটি আর উইথ টিডিএস এর টাকা, আমি তো অপারক, আমি তো দিতে পারবো না। কিন্তু আমি লড়ছি ইন দ্য সেন্স সু করে আমি টাকা পাবোই, কারণ আমি জানি এই টাকা আমি জিতবো, যা টাকা পাবো সুমনদা, যদি 100 কোটি টাকা থাকে আমি 100 কোটি টাকা দিয়ে দেবো, আমার একটা টাকা দরকার নেই। কিন্তু আমি এটা শেষ দেখে ছাড়বো। আমার যে এত কষ্টের ইভেন্ট যে একজন শেষ করে দেয়, আমার মেন্টাল ছেড়ে দিন, ফাইন্যান্সিয়াল লসও তো কত হলো, রেপুটেশনাল লসও তো হলো। এনারা একটা ওয়ান সাইডের স্টোরি দিয়েছিল, আমি যখন মুখ খুলতে পারছিলাম না, আজ তো আমি পেয়েছি। আর আমার তো সব ডকুমেন্ট, দেখুন সিকিউরিটি তো একটা পুলিশের আচ্ছা, সাবজেক্ট। হোয়াট অ্যাবাউট ইউর জার্নালিস্ট ফ্রেন্ডস? সাম অফ দেম ওয়ার প্রেজেন্ট অন দ্য ফিল্ড, হোয়াই ডিডন্ট দে ওপেন দেয়ার মাউথ? ওই যে একটা ছেলে আছে না মোটামতো, আনন্দবাজারে ফিল্মে ছিল, তারপর প্রতিদিনে গেল, ওর যেন কি নাম, তাকেও দেখছি একটা কার্ড পরে ওখানে ঘুরে বেড়াচ্ছে। দেখুন সবার তো একটা টলিউডের কানেকশন আছে, অরূপ বিশ্বাস টলিউড কন্ট্রোল করতো সেই সময়, কাউ সাহস হয়নি। না, তার স্ত্রীর সঙ্গে নাকি কোনো টিকেটিংয়ের কোনো ব্যাপার ছিল। না না, তার স্ত্রীকে আমি কোঅর্ডিনেশনটা দিয়েছিলাম, আমি ওনাকে কিছু পিয়ারের জন্য রেখে কি দিয়েছিলাম। নামটা যেন আমি ভুলে যাচ্ছি, ওই ছেলে- ইন্দ্রনীল রায়। হ্যাঁ ইন্দ্রনীল, হ্যাঁ হ্যাঁ। তার সঙ্গে তো তোর কিছু প্রাইভেট সম্পর্ক আছে? না না, আমার কোনো তার সঙ্গে কোনো তো তাকেও হি শুড অলসো বি প্রেজেন্ট। না, বাট ওর অ্যাক্রিডিটেশন কার্ড দেওয়া হয়েছিল, ওনারা মুখ কেন খোলেনি সেটা আমি বলতে পারবো না। এবার আপনি বুঝুন, উনি পিয়ারে হয়তো কাজ করেন টলিউডে, ওনাকেও টলিউডের অরূপ বিশ্বাসের এগেনস্টে মুখ খোলা তো টাফ। না না, সেটা আমি জানতে চাই না। ইফ আই ওয়ার দেয়ার অন দ্য ফিল্ড আই উড হ্যাভ এক্সপোজ ইট দেন অ্যান্ড দেয়ার। তারপরে আই হ্যাভ টু বি ট্রুথফুল টু দ্য সল্ট ফর হুইচ আই হ্যাভ নোন। আমি দেখলাম যে ঠিক আছে, আমরা চোখের সামনে টেলিভিশনে, আমি তো আর তোকে ফোনও করিনি, একটা টিকিটও চাইনি, আর আমি বুঝতে পারছি যে এই দিস ইজ নট মেন্ট ফর people like me. However much I might wish, I have seen 4 World Cup. অ্যাবসলিউটলি। ঠিক আছে, আই এম এ ক্রিকেট বাফ, আই ফুটবল বাফ। আমি কোথায় না দেখেছি, আমি আমেরিকা দিয়ে শুরু করেছিলাম, তারপরে ফ্রান্সে গেছি, তারপরে এই লাস্টে ব্রাজিল থেকে ঘুরে এলাম, তারপরে জাপান টোকিও গেছি। তখন অবশ্য আমার একটা অন্য ব্যাপার ছিল, প্রিয়রঞ্জন দাসপঞ্চী ওয়াজ এএফএ প্রেসিডেন্ট, হু ওয়াজ জাস্ট লাইক মাই এল্ডার ব্রাদার, সো হি উড বি জেনারাস। ও বলতো ও তো এক গাদা টিকিট পেতো, তাও কত 100টা হবে হয়তো, তার মধ্যে একটা আমার বাঁধা ছিল। তো আমি কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, ফাইনালে আমি দেখবই, হ্যাঁ, নিজের সর্বস্ব পণ করে হলেও দেখব। তো কিন্তু আমি এই মেসি ইভেন্টে যাওয়ার কোনো তাগিদই বোধ করিনি। তার কারণ, 1 নম্বর তো এইসব চাকর বাকরদের মানে দেখতে হলেও আমার ঘেন্না করতো, আর 2 নম্বর হচ্ছে যে আমি দেখলাম এটা হচ্ছে ইয়াং ম্যানস ইভেন্ট। মেসিকে তো আমি দেখেছি, মেসিকে তো আমি মানে যে গোল পোস্টে জার্মানির সঙ্গে মেসির গোল করার কথা, তার আমি ঠিক পিছনে বসে ছিলাম আমি আর আমার ভাই। সো ফর মি মেসি ইজ নট সামবডি আই হ্যাভ নট সিন, বাট দিস ইজ মানে আই জাস্ট। তো মেসির নিজের সিকিউরিটিরা কী করছিল, কেন তার মেরে ভুট্টা করে দিল না? মেরে ভুট্টা তো করলে আবার আর একটা সিন ক্রিয়েট হতো না। আর মেসির সঙ্গে নিজের সিকিউরিটি থাকে না? থাকে, যে যারা এসছিল, হ্যাঁ, আমি ওর যে ফরেন সিকিউরিটিটা, ওরা যেহেতু নতুন একটা কান্ট্রিতে আসছে, ওরাই বললো যে দেখুন ফরেন সিকিউরিটি যদি থাকতো, ওর যে ওই ম্যারিন সিকিউরিটিটা, ও এলে হাত পা চালিয়ে দিত, তখন তো আবার অন্য একটা সিন ক্রিয়েট হতো। আমি Z+ বলেছি, জেড ক্যাটাগরি বলেছি, আমিও কি করে মেরিন সিকিউরিটি বলতে মানে কি ওই যে বোঝায়? ওদের মেরিনার থাকে, মানে ওরা সব কমান্ডোস থাকে, আচ্ছা, তারা আবার ডেঞ্জারাস। তারা আপনি যদি মেসির সামনে যান মেরে দেবে ঘুষি, সে আপনি যেই হোক।
আমি না ভাবতে পারিনি যে Z+ সিকিউরিটি ব্রিচ হবে, আমি স্বপ্নে ভাবতে পারিনি। কারণ আমি ভাবছি এটাই তো হায়েস্ট সিকিউরিটি, এরপরে আর্মিকে নামাতে হতো, NSG কমান্ডোস পর্যন্ত ছিল। আমি কি করে ভাববো দাদা যে মাঠে লোক ঢুকিয়ে দেবে, একটা স্পোর্টস মিনিস্টার ছবি তুলতে শুরু করবে। আমি না এটা আমি ভেবেছিলাম যে একটা দুটো হয়তো এক্সট্রা ছবি তুলবে, তার মধ্যে আমার ও যে শো ফ্লোটা করতে দেবে না আমি ভাবতে পারিনি। বা ওর বডিগার্ড ঢুকে বা পুলিশ এরমভাবে অপারগ হবে। আমি ভাবুন একটা DG আর CP মাঠে, আর আমি আত্মনাদ করে যাচ্ছি মাঠটা খালি করুন, মাঠটা খালি করুন। তারা কিছু অ্যাকশন নিচ্ছে না। 5 মিনিটে চিফ মিনিস্টার ঢুকবে। আপনি বলুন আমি কি করে স্বপ্নে আপনি ভাবতে পারবেন? একবার ভাবুন তো এটা ফিল্ম ফেস্টিভ্যালে এরম হচ্ছে চিফ মিনিস্টারের ইভেন্টে। ফিল্ম ফেস্টিভ্যাল এখানে কিছু হয় না, ল্যাকলাস্টার একটা ব্যাপার। ওতে যখন অমিতাভ বচ্চন টাচ্চন আসতেন, তারপরে অমিতাভও বুঝে গেছে যে ফেরেব্বাসদের ফেস্টিভ্যাল, হি স্টপড কামিং। শাহরুখও আর আসে না। তারপরে তো শাহরুখকে সরিয়ে কাকে, সৌরভকে বোধহয় এখন ব্র্যান্ড অ্যাম্বাসেডার করেছে। অ্যানাদার, যাই হোক, লেস সেড দ্য বেটার। কিন্তু আমার বক্তব্য হচ্ছে, হোয়াট আর দ্য ফলো আপ স্টেপস ইউ আর টেকিং? আই এম টেকিং আ লিগাল অ্যাকশন। লিগাল তো করছি, আমিও তো লড়ে যাচ্ছি কোর্টে। অ্যাপার্ট ফ্রম দিস, এটা কি হাইকোর্টে করেছো? হাইকোর্টে করেছি। কার বেঞ্চে? হ্যাঁ, এখনো মানে এই কোর্ট তো খুলছে, মানে এখনো তো নতুন ওই প্যানেলটা দেয়নি বলে সব পেপারস রেডি করে নিচ্ছি। আরও আমরা 4-5 জনকে আইডেন্টিফাই করছি। আসলে এদের ইমেল আইডি আর ইয়েটা না পেলে না কেসগুলোকে করা যাচ্ছে না, আর প্যানেলটা বসছে না বলে। ডিফার্মেশন কেস, কম্পেনসেশন কেস তো আমি বড় ডিফামেশন ইজ এ প্রোট্রাক্টেড অ্যাফেয়ার। হ্যাঁ, বাট কম্পেনসেশন তো কেস করছি, ড্যামেজ তো দিতেই হবে, ড্যামেজ দিতেই হবে। তো তুমি why didn't you call on the sports minister in center? দেখুন আমি ওইটা এখন যে দেখছি নতুন গভর্নমেন্ট এসছে, ওনারা নিজেরাই বলেছে ইনভেস্টিগেশনটা নিশিদের সঙ্গে কথা হয়েছে? চেষ্টা হচ্ছে, কথা বলার চেষ্টা করছি আমি। যে উনি দেখলাম উনি নিজেই বলেছেন যে এটা তো আমি তো চাই ইনভেস্টিগেশনটা হোক। নিশিত ইজ এ ভেরি লেভেল হেডেড, কুল হেডেড ফেলো, কেমন? এবং ও তো এর আগে অমিত শাহর সঙ্গে মিনিস্টার ছিল 5 বছর, ফলে হি নো সিকিউরিটি ইনস অ্যান্ড আউটস, সো হি উইল আন্ডারস্ট্যান্ড ইউর পেন মাচ বেটার দেন এনিওয়ান। তো আই থিঙ্ক ইউ শুড গো অ্যান্ড টক টু হিম। আমি করব, আমি ওনার থেকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার চেষ্টা করছি। আমি যেহেতু আমি সেন্ট্রালি বিজেপির সঙ্গে কাজ করি, আমি অনেকজনকে চিনি, তাদেরও বলেছি একটু রেফার করুন। অ্যান্ড ইট শুড বি অ্যান ইম্পার্শিয়াল ইনভেস্টিগেশন, আর কিচ্ছু না। আমি দোষী হলে আমি যাব, অন্যরা দোষী যেন ও যদি হয় তারাও যায়, তাদের যেন ওই দলের লোক বা মানে কোনো একটা বড় নেতা ছিলেন বলে বা মিনিস্টার ছিলেন বলে, আর এই পুলিশ অথরিটি যারা যারা ইনভলভ ছিলেন তাদেরও তো টাস্কে আনা উচিত। যারা প্রোটেকশন দেওয়ার কথা তারা কি করে হাত তোলে আপনি বলুন তো? তাহলে কে দুর্গাপুজোর প্যান্ডেল পুজো করবে যদি পুলিশই যদি প্রোটেকশন না দিতে পারে? পুলিশ আবার কার উপর হাত তুললো? না, পুলিশ হাত তুলে দিল, সিকিউরিটি দিতে পারলো না। না, যে যত বড় মন্ত্রী হোক, কিন্তু সবার আগে তো সিকিউরিটি। পার্টির লোক ঢুকবে কি করে? আমি তো সিসিটিভিগুলো পার করলেই তো হয়ে যায়। ইনভেস্টিগেশন যদি দুটো সিসিটিভি দুটো গেটে দেখি না যে কি করে, তাহলেই তো হয়ে যাবে। সেগুলো আছে না ডিস্ট্রয় করে দিয়েছে? আমি জানি না। ইনভেস্টিগেশন ওয়াজ দ্য ফার্স্ট। ইনভেস্টিগেশন কিসের বলুন তো? আমাকে আর আমার টিমকে ইনভেস্টিগেশন করা আছে। আমার ওয়াইফকে পর্যন্ত কল করা আছে যে আপনি বলুন শতদ্রু কেমন ছেলে। শতদ্রু যাই ছেলে হতে পারে, দুশ্চরিত্র হতে পারে। শতদ্রু তো আর মেসিকে বলে পেসিকে আনি। তোমার স্ত্রীকে? হ্যাঁ, ভাবতে পারেন, ডেকে বলেছো কেমন ছেলে বলুন তো, কেমন ছেলে বলে। আসল একবার তো স্বরূপ বিশ্বাসের বউকেও তো ডাকা উচিত ছিল যে ভাই তুমি কি করে মাঠে ঢুকলে একটু বলো তো। আপনি কেমন মহিলা বলুন তো? আরে দাদা সেই সময় কি বলুন তো তো, স্ত্রী খুব ঘাবড়ে গেছিল? না আমার স্ত্রী ঘাবড়ায়নি। কেন, সে জানে তার স্বামী কি করেছে। আমি কি করেছি বলুন তো? যে টিকিটের টাকা তুলে স্পন্সর তুলে মেসিকে না আনিয়ে গায়েব, কিন্তু সচরে ঢুকিয়েছি তো। তার 1 ঘন্টা আগে মিট অ্যান্ড গ্রিটের টপ লোকেরা ছিল, পুলিশের বড় বড় অফিসিয়ালরা, সিপি কলকাতা এসে ছবি তুলে গেছিল। আমার মিট অ্যান্ড গ্রিটটা হয়েছিল হোটেলে? হ্যাঁ, আমার MP কল্যাণ ব্যানার্জি ছবি তুলে গেছিলেন। তো আমি তো আর চিটিংবাজ নয়, পেলে মারাদোনাকে তো সশরিয়ে এনেছি। তারপরে ওই রাজের ওয়াইফ ওইখানেই ছবিটা তুলেছিল? হ্যাঁ, উনি একটা স্পন্সরের একটা ব্র্যান্ড অ্যাম্বাসাডার ছিলেন, তো স্পন্সর থেকে আমায় বলেছিল একটা
ছবি তুলে দিতে, ব্যাস আমি ছবি তুলেছিলাম। সো দ্যাট ওয়াজ ফেয়ার। দ্যাট ওয়াজ ফেয়ার। শাহরুখ এসেছিল। হ্যাঁ, ভাবুন শাহরুখ খান 10 মিনিট দাঁড়িয়ে, দাদা ভাবতে পারেন কত ভদ্রলোক, দাঁড়িয়ে ছিল যতক্ষণ না মেসি কমপ্লিট হলে ডাকলো, এসে নর্মাল একটা হ্যান্ডশেক করলো, বাচ্চার সঙ্গে ছবি তুলে নিল। অত বড় গ্লোবাল আইকন, কিন্তু একটা ক্লাসটা দরকার। এই যে মাঠে এসে এত বড় একটা স্টার, তার পেটে হাত দেওয়া 10 বার তো ভাবা উচিত। পেটে হাত দেওয়া যেন মনে হচ্ছে ওর সেই ওইটা আমি একটা পাড়ার ক্লাবের কোনো আমি যেরকম কর্মকর্তা। একটা মেতে একটা ইন্টারভিউতে বলেছিলাম পাড়ার পল্টু, উনি সত্যি করে পাড়ার পল্টু বা টলিগঞ্জের কোনো অ্যাক্টার ফ্যাক্টার ভেবেছিলেন যে আর হয়ে যাবে সব কিছু। ওই যে ফিল্ডটা যেন নেই, তো ওই ফিল্ডটা জানেন তো, যারা না ওই স্টেজে বা একটা ক্লাস থাকবে বুঝতে পারবেন। তার মানে your emotion was in right place, but you could not understand the character of the regime. অ্যাবসলিউটলি, আমি ভাবতে পারিনি। আমার কাছে এলে আমি তোমায় টিউটোরিয়াল দিয়ে দিতাম, তুমি আর কলকাতায় এটা করতেই না। I would have told you to your face that please Shatadru, don't take this risk, because they are thugs, they don't care for anything. তো যাই হোক, তো এরপরে তোমার যে তোমাকে তো এখন না একদিকে না হয় তুমি আইন আদালত করবে, অ্যান্ড ইউ উইল ট্রাই টু ফিক্স দেম অ্যাজ মেনি অ্যাজ পসিবল। অন্যদিকে তো ইউ হ্যাভ টু রিবিল্ড ইউর কেরিয়ার, ইউর লিগেসি, বিকজ অ্যাজ ফার এজ আই নো মেসি কিন্তু তোমার সম্পর্কে একটা বাজে কথাও বলেনি। বলবে কি করে? আর উল্টে বলেছে যে ওর কোনো দোষ নেই। পোস্ট করেছিল তো, আমার নামই দিয়ে পোস্ট করেছিল। আর আরো কিছু করতে কি পারতাম। লিখেছিল? এই যে থ্যাংক ইউ ইন্ডিয়া, এই ওই, তারপরে থ্যাংক ইউ শতদ্রু দত্ত ইনিশিয়েটিভ। দেখুন, চাইলে তো আমি অনেক কিছু করাতে পারতাম, কিন্তু আর না, স্টেটের নাম আমি আর বরবাদ করতে চাইনি। আমি চাইলে উনি একটা ইন্টারভিউ দিয়ে দিতে পারতেন, আমি আর চাইনি। আর যে 38 দিন তো আমার আর ফিরবে না। তবে হ্যাঁ, 38 দিনে আমার জেদরা বাড়িয়ে দিয়েছে। না, আমি আজ পর্যন্ত চোখে জল আনিনি, আমার জেদরা বেড়ে গেছে। আমি একটা জেদ হলো, আমি এদের ছাড়বো না, সে যেই হোক। আর কাজ তো আমি করে যাব। আমার মহারাষ্ট্র গভর্নমেন্টের সঙ্গে দারুণ রিলেশন, তেলেঙ্গানা গভর্নমেন্টের সঙ্গে দারুণ রিলেশন, দিল্লি গভর্নমেন্টের সঙ্গে দারুণ রিলেশন। এই কালকে আমি হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে দেখা করে এলাম। নেক্সট বড় ইভেন্টটা আসাম দিয়ে স্টার্ট করছি, কারণ উনি, আমার তো একটা লেগাসি আছে। আমি তো কোনো ভুলভাল কোনো শোনেননি তো, আমি কোনো স্ক্যাম করে বসে আছি না। আমি, তারাও বুঝতে পেরেছি যে এই ছেলেটাকে বলির পাটা বানানো হয়েছে, গোটকে আনতে আমার স্কেপ গোট করা হয়েছে, এটাই তো ফ্যাক্ট। তো হেমন্ত কি বলল? উনি বললেন আসামে একটা বড় ইভেন্ট করো, আমি ডিসেম্বরের টাচুট একটা বড় ইভেন্ট করছি। ওকে, নেইমারের আসার কথা যেটাই চেষ্টা করছি। ওকে, সো ইয়োর কন্ট্যাক্টস অ্যাব্রড আর অল ইনট্যাক্ট? অ্যাবসলিউটলি। ওকে, অ্যান্ড নোবডি হ্যাজ মিসআন্ডারস্টুড ইউ। তাহলে তো তোমার মানে আসল জায়গাটা সুরক্ষিত আছে। রাদার তারা কম্প্যাশনেট আমার উপর, যে তোমার উপর অন্যায় হয়েছে। মেসির বাবা বলেছে ওর ছেলেটার উপর অন্যায় হলো। তা তোমার সঙ্গে মেসির এই ভাব হওয়ার গল্পটা একটু বলো তো, বিকজ দিস ইজ স্টাফ অফ। ওয়ার্ল্ড কাপ দেখতে গেছি কাতারে, ফাইনাল। তো আমার সঙ্গে অনেকজন ছিল। তো আমি দেখে যখন ফাইনাল জিতলো, তা আমি আমার পাশের লোকটাকে বললাম এই গোলকিপারটাকে আমি আনবো, মেসিকে তো আনবো, কিন্তু এই গোলকিপারটাকে আমি আগে আনবো। কেন দেখুন, যদি ওয়ার্ল্ড কাপটা আগে দেখেন, গোলকিপারটাই জিতিয়েছিল। হ্যাঁ, কোনো সন্দেহ নেই। তখন আমার পাশে যে ছিল, আমি নামটা বলতে চাইছি না, তো উনি বললেন এটা হতে পারে না, পারবি না, এই এখন জাস্ট ওয়ার্ল্ড কাপ জিতেছে। আমি বললাম আমি 6 মাসের মধ্যে নিয়ে আসবো চ্যালেঞ্জ, মেসিকে একটু টাইম লাগবে দেখে নিয়ে আসবো। আমি 5 মাসের মধ্যে এমিলিও মার্টিনেজকে নিয়ে চলে এসেছিলাম, কারেন্ট ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, ওয়ার্ল্ড কাপের মানে ম্যান অফ দ্য সিরিজ যেরকম হয়। ক্যান ইউ স্পিক স্প্যানিশ? লিটল বিট, মানে ওই ছোটোখাটো বুঝতে পারি। হাউ ডু ইউ ম্যানেজ? ওই হয়ে যায়, ওই জোয়ারটা একটু জোয়ার করে নিই, ঠিক মানে দোভাষী জোগাড় করে নাও? দোভাষীও করে নিই, আর মোটামুটি বুঝতে পারি। আসল পয়সার কথাটা যে আমি, দেখুন, সবার আগে পয়সা যদি ঠিক থাকে, লোকের ক্রেডিবিলিটি, পয়সা যদি আপনি ঠিক মতন দিতে পারেন, ওরা বোঝে যে যা যা বলেছে তাই তাই করেছে। কেন পেলে মারাদোনা তো ছোটোখাটো লোক নয়, তাদের এনেছি,
তো এমি মার্টিনেজকে নিয়ে চলে এলাম। পেলে মারাদোনা এসেছে যখন তারা ফুটবল খেলা ছেড়ে দিয়েছে, হ্যাঁ কারেক্ট। আর মেসি যখন এসছে সে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন টিমের ক্যাপ্টেন, প্লাস মেসি আর মানে 7 টাইমস বেলুন ডিয়ার। হ্যাঁ, তো আমার কথা হচ্ছে যে মারাদোনার মেসি এই ফুটবলের ইতিহাস যতদিন থাকে পেলেও থাকবে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু যাই হোক, মানে হি ইজ নট মিয়ারলি এ ড্রিম, মানে হি ইজ এ ড্রিম বোট। আবার খেলবে এই বয়সে, হ্যাঁ, আর্জেন্টিনার হয়ে। আই এম লুকিং ফরওয়ার্ড টু দ্যাট। সে যাই হোক, তো তারপরে কি হলো, মার্টিনেজকে আনলাম। মার্টিনেজ কিভাবে আনলি? ওই কন্ট্যাক্ট করে এদিক ওদিক, আমার কন্ট্যাক্ট দিয়ে গিয়ে তাকে বোঝালাম যে দেখো কলকাতা একটা, তো বুঝলো আমার কনভিন্স। দেখুন আমার কাছে সাকসেসটা কোনটা জানেন, দুটো সাকসেস। একটা হলো কনভিন্স করানো, একটা মেসি বিলিয়নিয়ার, মেসিকে তার কাছে এই টাকাটা আর কি টাকা, কিন্তু তাকে যে কনভিন্স করি, ইমোশনাল চিনাবাদাম খাওয়ার, হ্যাঁ কানেক্ট করিয়ে তাকে, এমি মার্টিনেজকে আনার পর আমি বললাম দেখো তোমার বসকে আমাকে আনতে হবে। কিন্তু তারপরে ভাবলাম না, মেসিকে এই মার্টিনেজকে এনেছি, মেসির আর একজন ক্লোজ লোক হলো রোনাল্ডিনো। আমি না প্রপার বিল্ড আপ করেছিলাম। আমি মার্টিনেজকে বলছিলাম তুমি একটু বলো তোমার বসকে। আর তারপরে রোনাল্ডিনোকে 3 মাসের মধ্যে নিয়ে এলাম। রোনাল্ডিনোকে আনার পর রোনাল্ডিনোকেও একটু বলো দেখো মেসি, ওরা দুজনই ভালো ফিডব্যাক দিল। রোনাল্ডিনো মেসির বন্ধু কি করে হলো? একসঙ্গে বার্সেলোনা খেলতো, গডফাদার মানে ওকে। তারপরে গেলাম, রোনাল্ডিনো ইজ গডফাদার টু মেসি, মানে একজন মেন্টর হিসেবে মানে। তারপরে এদিক ওদিক কানেকশন নিয়ে মেসির বাবার সঙ্গে মিট করলাম মায়ামিতে একটা কফি শপে। তিনি আবার নিজে কফিটা কিনে আবার কফিটা নিয়ে চলে এলো। তাকে বোঝালাম। আমি একটা তার আগে দুর্গাপুজোতে না একটা মেসি স্ট্যাচু বানিয়েছিলাম ওয়ার্ল্ড কাপ ধরি, লুজেল স্টেডিয়াম, তার উপরে একটু বিল্ড আপ করেছিলাম। তো সেইটা গিয়ে দেখালাম যে দেখো এত ফ্যান বেস তোমার, এই একটা চান্স দাও। তো বলে দেখো মেসি তো এইসব করে না, একটা চান্স দাও। বললাম কথা বলবো, দেখা যাক। জুলাই 4 বাবা কি মায়ামিতে থাকে? না, আর্জেন্টিনায় থাকে। মায়ামিতে যখন মেসি খেলছে তো সেই সময় উনি মায়ামিতে আমায় ডেকেছিলেন। আমি বললাম ঠিক আছে। তো বাবার জন্য তো ওর প্রবলেমও হয়েছিল, সব ট্যাক্স ফ্যাক্স ফাঁকি দিয়েছিল, কিছু একটা হয়েছিল সেই সময়। তোর বাবা বললেন মেসির সঙ্গে কথা বলে দেখবো, কিন্তু চান্স খুব কম। আমি একটু দেখুন যে, আমার ধৈর্যটা ছিল যে যতদিন দেখি গিয়ে। তারপর হঠাৎ ডিসেম্বরের 22 তারিখ না 23 তারিখ আমার বললো, আমি জানি না তোমার কি ম্যাজিক আছে, লিও তোমাকে ডাকতে মিট করতে বলেছে। তো আমি কাউকে, আমার বাড়ির লোককেও বলিনি। আমি ভেবেছি মনে হয় সান্টা ক্লজ কিছু একটা গিফট দিল তাহলে। তারপরে আমি ভাবছি এটা কবে আসবে, কবে ডাকবে। হঠাৎ জানুয়ারি মাসে 16 তারিখ, আমার আজও মনে আছে, 16 জানুয়ারি বললো 25 ফেব্রুয়ারি লিও তোমার সঙ্গে মিট করবে। তো এক্সাইটেড যে কোথায় করবে? মায়ামিতে। তো তার আগে আমি অনেকবার মায়ামি গেছি। মেসির বাড়ির সামনে বাচ্চার ছবিও তুলেছি। আমার বউ আমাকে প্যাঁক মারলো যে কেন ছেলেটাকে এইসব দেখাচ্ছ, কখনো মেসির সঙ্গে ওকে মিট না করি ওর বাড়িতে। আমি বললাম তুমি চিন্তা করো না, মেসির কোলে চলে দেবো ছেলেকে, তো আমার উপর একটু ভরসা রাখো। ঠিক আমি 24 ফেব্রুয়ারি পৌঁছে গেলাম মায়ামি আমার বন্ধু বান্ধবদের নিয়ে। এই বন্ধুবার বলছি, আমার বউ বাচ্চাকে নিয়ে পৌঁছে গেলাম। গিয়ে তারপরে স্টেডিয়ামে ডাকলো। আপনি ভাবতে পারবেন না সুমনদা, গেটটা খুললো মেসি। আমি আজও ভুলবো না, স্টেডিয়ামের ওর ব্যাঙ্কুয়েট, ওর যে একটা প্রাইভেট আছে, তার গেটটা খুললো মেসি। ঢুকে আমি নর্মালি রিয়াক্ট করি না, আজও রিয়াক্ট করি না, মানে আমার প্রথমেই নমস্কারটা চলে এসেছে। তারপরে প্রথম কথা মেসি বলল, ওর বাবা আর আমার আরেকজন যে আমার অ্যাডভোকেট ছিল, মানে মেসির যে অ্যাডভোকেট, সে বললো লিও উইল গো। লিও আমাকে হাত দেখালো যে 2 দিন। আমি দেখো 2 দিন হবে না, 3 দিন করো, লিও উইল গো। ফাইন্যান্সিয়ালটা বাবা কথা বলে না, ফার্স্ট ওয়ার্ড হি সেড দ্যাট। তারপর ওই স্ট্যাচু ছবি দেখালাম। তারপর একটা সুন্দর একটা ওই চা খায় যেটাতে মাঠে বলে, সেই মাঠের ইয়েতে ওর ফ্যামিলির ছবি। আমি এইগুলো একটু ভালো করতে পারি, একটু এই করে সে হাত বোলালো। ছবিগুলো ওর ছোটোবেলার ছবি, ফ্যামিলির ছবি, পুরনো বাড়ির ছবি, এইসব করে তারপরে আমি এই করার পর ওর বাবা বললো তুমি রাত্রিরে চলে এসো ডিনারে। আমি বেরিয়ে এলাম, বাচ্চাকে কোলে চড়িয়ে দিলাম, ওয়াইফকে নিয়ে যাইনি, বাচ্চাকে ছবিগুলো অনেক, বাচ্চার সঙ্গে অনেকক্ষণ গল্প মানে এই ওই করলো। তারপর বেরিয়ে এলাম, খুব বাচ্চাকে ভালোবাসে না। হ্যাঁ। তারপর রাত্রির বেলা
আমি আর যাইনি ডিনারে। আমি আমার ওয়াইফকে বললাম, দেখো যেদিনকে টাকা দেবো সেদিনকে এইসব করবো, এখনও তো অল্প, আমি ওটা করবো না। তারপর আস্তে আস্তে করে সব ফাক্স করলাম, টাকার একটা মোটামুটি ইয়ে করে। তারপরে মেসি পোস্ট করে দিল। আপনি জানেন কি মেসি যে পোস্টটা, লাস্ট পোস্ট যেটা করলো ইভেন্টের পরে, তাতে বাংলা গান ছিল। তাই নাকি? আমি যেই থিম সংটা করেছিলাম, তো মেসিকে রাজি করিয়ে আমি ভাবতে পারিনি সম্বন্ধে যে লাস্টে আমাকে জেল যেতে হবে, এত মানে এত কিছু কষ্ট করে করেছি, করার পর মানে এই যে জার্নিটা। রাজপুত্র থেকে রাজদণ্ড, আমি বিশ্বাস করুন, আমি না, এর উপরে একটা ফিল্ম হওয়া উচিত। আমি করব। আমার আর দুটো লোক বাকি আছে, আমি রিটায়ার করবো। আমি দেখুন, আমি মেসি অ্যাডমায়ারার, আমি হার্ডকোর ক্রিস্টিয়ানো রোনাল্ডো ফ্যান। আমি 2020-তে নিয়ে আসছিলাম, কোভিডটা চলে এলো, নাহলে আমি 20-তেই রোনাল্ডো নামিয়ে দিতাম। এখন তো রোনাল্ডো কাছেই থাকে, কাছেই থাকে, সৌদি আরব। আবার রোনাল্ডো আরও মেসির থেকে রিচ, আর আর রোনাল্ডো একটু অন্য ধরনের। এদের না কনভিন্স করতে হবে, টাকার জন্য শুধু আসবে না। একটা ক্রিস্টিয়ানো রোনাল্ডোর জন্য ইন্ডিয়া কেন সে আসবে? আপনি একটা বলুন না, কিসের দরকার? সারা পৃথিবী তার পেছনে ইয়ে করে। দেখি রোনাল্ডো মানে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন মেসি অ্যান্ড রোনাল্ডো? মেসি একটু শাই, রোনাল্ডো হলো একটা ক্যারেক্টার, মানে এই ম্যারাডোনার মতো নিয়ে আস ইজ ওন ক্যারেক্টার। এটা যদি রোনাল্ডো হতো আর অরূপ বিশ্বাস শর্মা ছবি, মার খেয়ে যেত, মার খেয়ে মেরে মেরে দিত, দাপা ধাক্কা দিয়ে দিত, ওই সব সহ্য করতে পারে। মেসি খুব ভদ্র লোক, মানে ভদ্র মানে অতিশায়ী লোক। আপনি ভাবতে পারেন না, আমার মিট অ্যান্ড গ্রিট মানে হোটেলে হায়াতে হয়ে তাহলে যাবে। মেসির ফাইন্যান্স এখন ওর বাবা ডিল করে? একদম। ওর বাবা যদি বলে 1 ঘন্টা তোমার এই রাস্তায় এই জায়গাটা বসে থাকতে হবে, ও বসে থাকবে। কে, লিও? ইজ পাপাস বয়। এত পিতৃভক্ত? সে ডিসিপ্লিন গাই, প্রচণ্ড ডিসিপ্লিন। ওর বাবা আমায় বলছিল যে তোমার মনে হয় লোকে ভাবে মেসি গড গিফটেড, বুঝলি ও পাগলের মতো প্র্যাকটিস করে, ও শুধু ভিডিও করে না। আই এম ভেরি ডেডিকেটেড, ফার্স্ট টু কাম লাস্ট টু লিভ। আর আমি আমার ছেলেকে প্র্যাকটিস দেখাচ্ছিলাম, মেসি প্র্যাকটিস করছে। আমি বললাম, দেখ জানেন, ওর বাবা বলেছিল তোমার বাড়িতে সব প্লেয়াররা যায়, লিও যাবে। আর না, বাড়ি ভেঙে যাবে। তারপর আমি তখন বলেছিলাম, বাড়ি ভেঙে যদি কেউ মরে যায় আমি জেলে চলে যাবো। দেখুন ওই মুখ থেকে বেরিয়েছিল ওই কথাটা, কিন্তু বাড়ি তো নিয়ে গেলাম না, তাও ভালো হতো বাড়িতে ঢুকিয়ে, স্টেডিয়ামে ঢুকিয়ে জেলে চলে যেতে হলো। তো না, বারবার করে জেল জেল বলো না, শুনতে খারাপ লাগে। তো রোনাল্ডো তোমার মেসি বাড়িতে আসতে চেয়েছিল? আমার তো বাড়িতে সব প্লেয়াররাই এসছে, আর আচ্ছা। রিক্সায় আমি নিয়ে যেতাম, আমি স্যাক্রিফাইস করতাম টাকা, কেননা ওটা আমার হোম টাউন। রিক্সায় একটা আমার বাবা বানিয়ে দিয়েছিল, আর রিক্সাতে আসবে না, না আসার কি আছে। এমি মার্টিনেস কি খুশি, 2 ঘন্টা জার্নি করে নিয়ে গেছি। বলছি এই যে তোমার বাড়ির ওপর টাউনেরও, আমি আমার একটা লিটল টাউনে আমি ভালো লাগলাম, খুব এনজয় করলাম। সেম রোনাল্ডিনো, না খুবই ভালো লাগলো। কাফুতে গিয়ে ওয়াইফকে শাড়ি ফাড়ি পরালো। ওয়াইফকে শাড়ি পরালো কাফু? বললো শাড়ি পরাও, আমার জগদ্ধাত্রী পুজো হয় সেখানে প্যান্ডেল নিয়ে গিয়ে ঢাক পর্যন্ত বাজালো। ও কাফুকে শাড়ি পরিয়ে দিল তোমার সে? কাফুর ওয়াইফকে, আমার স্ত্রী। ও কাফুর ওয়াইফ নিয়ে এসেছিল, ওকে। বাট এই রোনাল্ডিনোকে তো দেখলাম সব কালীঘাটে গিয়ে কীরকম একটা, মানে একটা ফুটবলের জাদুকর ছেলেটা, ওকে ওইভাবে তোমরা মানে যেখানে সেখানে ঘোরালে কেন? আর যেখানেই কেউ আসে সেখানেই এই আরেকটা হিস্ট্রি শিটার সুজিত বোস কী করে ঢুকে পড়ে? উনি আর কি বলবো বলুন তো, উনি ওই স্ট্যাচুগুলোই উনি বানাতে চেয়েছিলেন, ওই জন্যই। মাঠে ছিল না ও? না, উনি মাঠে ছিলেন। মাঠে তাকে বলেছিলাম স্ট্যাচু আপনি বানিয়েছেন ঠিক আছে, হোটেল থেকে উদ্বোধন করে দেবো, কিন্তু বেরোবেন। উনি 5-10 মিনিট যেইটুকু ওনার সুযোগ পেয়েছিলেন, উনি এটা অন করে কটা ছবি তুলে ছেড়ে দিয়েছিলেন। কেন ওনার নাম ছিল না, তো আমি তো ক্যাটেগরিক্যালি ক্লিয়ার করে দিলাম মাঠে ঢুকতে দেবো না। আর উনি সেটা বুঝতে পেরেছিলেন যে মাঠে উনি ঢুকতে পারবেন না। ও কি স্পন্সর করেছিল? না, মানে উনি ওই স্ট্যাচুটা যে বানিয়েছিলেন। ওটা কোনো স্ট্যাচু হয়েছে? ওটা ম্যারাডোনার স্ট্যাচু। মানে মানে সবচেয়ে ডিসগ্রেসফুল কোনো যদি পিস অফ আর্ট কলকাতা শহরে থেকে থাকে, সেটা হচ্ছে দ্যাট স্ট্যাচু। এবং তারপরে যে কী খিল্লি হয়েছে ওই স্ট্যাচু নিয়ে তোমার সোশ্যাল মিডিয়ায়, বোথ শ্লীল এবং অশ্লীল, তার মানে ভাবা যায় না। তারপরে আমি ভেবেছিলাম বোধহয় ও লজ্জায়
ওটা উঠিয়ে দেবে, কিন্তু ওই টিএমসি করলে তো লজ্জাটা চলে যায়। যাই হোক, তো এরপরে তোমার প্রজেক্টগুলো কি কি? তুমি সব প্রজেক্ট ইন্ডিয়াতে কেন করো, বাইরে করো না কেন? এই অত ক্ষমতা ওই বাংলাদেশে করি তো, শেখ হাসিনার ওখানে দুটো প্লেয়ার নিয়ে গেছিলাম, বড় করে ইভেন্ট করেছিলাম। আচ্ছা, এবারও তো এই নেক্সট উইক যাচ্ছি বাংলাদেশে, আশা করি প্রাইম মিনিস্টারের সঙ্গে মিট করবো। বাংলাদেশের সঙ্গে এক্ষুনি যেও না, কেন বলছি, বিকজ রিলেশনশিপ এখন ভারতের সঙ্গে বাংলাদেশের ভালো না। এখন শুনছি তো একটু বেটার হচ্ছে না। না 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 না, আর ওরা কি হচ্ছে এখন, বাংলাদেশ ইজ বিং ইউজ বাই পাকিস্তান ওকে, টু ক্রিয়েট অল কাইন্ডস অফ সাবভার্সিভ অ্যাক্টিভিটিস, দ্যাট টু আমাদের স্টেটের। সুতরাং একবার তো দেখলে কি হয়েছে, সো আর এত টাকা ওরা দিতে পারবে না। দে আর নাও এ বাস্কেট কেস, ইউনো। না আমি ওখানে ইভেন্ট অর্গানাইজ ঠিক করবো না, আমি ওই মনে করুন কানেক্ট করিয়ে দেবো, ব্যাস তারা অর্গানাইজ, আমি ওখানে আমার নাম দেবো না। না, সেটা অন্য জিনিস। তবে মানে ব্যাপারটা হচ্ছে কি, ইউ মাস্ট নট বি সিন টু বি এ ফ্রেন্ড অফ বাংলাদেশ। দিস ইজ মাই হাম্বল অ্যাডভাইস। অন ক্যামেরা আই এম গিভিং ইউ, ওকে, বিকজ আই এম অ্যাওয়্যার অফ হোয়াট ইজ হ্যাপনিং। তো ওয়াই ডোন্ট ইউ রাইট এ বুক? দাদা আমি লিখবো আগে, আমি আর বাকি আমার আমার যে আমি যার ফ্যান তাকে আনতে যদি পারি বই তো লিখবো, বই আমি লিখবই। মেসি টু জেলটা তো লিখবো, ছেড়ে দিন, আর একটা বই লিখবো, কেননা 22খানা প্লেয়ারকে আনলাম, সুয়ারেজও কিন্তু অনেক বড় প্লেয়ার। ও বাবা, রড্রিগো ডি ওই সে কামড়ে দিয়েছিল। হ্যাঁ, রড্রিগো ডি পলো ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। কি বলুন তো, এরা বুঝতে পারে সুয়ারেজ কি এমনিতে অত ভায়োলেন্ট নয়? ফুটবল মাঠে ওরা রেগে কি ভদ্রলোক। আর ইভেন্টটার আমার যখন হোটেলে মিট অ্যান্ড গ্রিটটা শেষ হলো, সুয়ারেজ আর মেসি তো একদম লেনা দেনা করে খেলে, একসঙ্গে বার্সেলোনায় খেলেছে। অ্যাবসলিউটলি দে আর গুড ফ্রেন্ডস, না? গুড ফ্রেন্ডস, ভেরি গুড ফ্রেন্ডস। তো মেসি এরকম বিং সাচ এ শাই গাই, ওর বন্ধুত্ব কি করে হয়? ওর সার্কেলটা আছে, ও খুব একটা বন্ধু, মানে ওর ওই 3-4টে বন্ধুর ওপরই ওর মানে ওর লাইফস্টাইল, মানে ইজ এ ভেরি গুড গাই, মানে ভেরি সর্টেড গাই। রোনাল্ডো এক ধরনের, মেসি এক ধরনের। আর রোনাল্ডো কিন্তু যথেষ্ট ফ্যামিলি ম্যান, নতুন গার্লফ্রেন্ডের সঙ্গে একদম সর্টেড হয়ে গেছে লাইফে। মানে নতুন মানে বাচ্চাগুলো কার, আগের গার্লফ্রেন্ডের? একজনের একটাও না আগের, কাউ যাই না, একজন, আর বাকিগুলো নতুন নতুন যে গার্লফ্রেন্ড আর্জেন্টাইন। মেসিরও এরা কি গার্লফ্রেন্ড না ওয়াইফ, ওয়াইফ? প্রপারলি ম্যারিড। মেসি হলো না বাঙালি টাইপ, মানে প্রপার বাবা মা, ইয়ে, মেসি ইজ আ ভেরি সর্টেড গাই। তো আমরা যা গল্প শুনেছি যে মেসি তো ছেলেবেলা থেকে ওই মেয়েটার প্রেমে পড়েছিল, তারপরে ওই মেয়েটা মেসিকে ফুটিয়ে দিয়ে কোথায় কার সঙ্গে চলে গেছিল, ওটা আবার ভুল খবর। আবার যেদিনকে ফিরে এসেছিল না না, সেদিন। এটা ভুল খবর, এটা আমি মেসির একজন ক্লোজকে জিজ্ঞেস করছেন, না এটা একদম ভুল খবর। ভুল খবর এটা মিডিয়াতে কেউ গিয়ে, এদের মানে। আচ্ছা, কিন্তু বাট আর্জেন্টিনিয়ানস আর ভেরি রেসিস্ট। আমি তো ফেস করিনি, বাট মানে আর্জেন্টিনার সমস্যা হচ্ছে ওরা একটা অল হোয়াইট নেশন মনে করে, তো যে কারণে বাকি ল্যাটিন আমেরিকানদের সঙ্গে ওদের একটা কোথাও একটা, মানে আমাদের যেমন কলোনিয়াল এম্পায়ারে আমরা যেমন নেটিভ ছিলাম, কেননা আমরা তো কালো চামড়া, একই আর্জেন্টিনিয়ানস আর লাইক দ্যাট। যে কারণে ওই ব্রাজিলে যখন আমরা খেলা দেখতে গেতাম, আর্জেন্টিনা উঠেছে, আর্জেন্টিনা ব্রাজিল মানে হচ্ছে, মানে আমি ওই রকম রাইভালরি পৃথিবীতে দেখিনি। হ্যাঁ, অন্য ধরনের। আমি মেট্রো করে যাচ্ছি, ওই ওদের সেই 2-3টে গান আছে, হাত দিয়ে গোল করা মারাদোনার, সে আর ব্রাজিলিয়ানরা চিল্লে চিল্লে গান গাইছে, আর এরাও আবার জবাব দিচ্ছে, কিন্তু মানে এরাও দে আর নট টেকিং ইট লাইন ডাউন, বাট দের ইজ নো ফিস্টিকাপ, নাথিং অফ দ্যাট সর্ট। ধরনের কিছু নেই। ও মা, আমি আর আমার ভাই খেলা ফেলা দেখে এসে খুব মন খারাপ, ব্রাজিলটাই ফুটে গেল। আর যেভাবে মানে খেলাটা হলো 7-1, মানে আমার মনে হলো যেন এটা ঠিক গড়ের মাঠের কি বলে আগে হতো না, এই সেকেন্ড ডিভিশন লিগ, থার্ড ডিভিশন লিগে গটাপ হতো, 19টা গোল 20টা গোল এসব হতো। আমি বললাম এটা তো তাই হয়ে গেল।
তো যাই হোক, নেইমার অসুস্থ হয়ে গেল, মানে ইট ওয়াজ এ হরিবল সাইট। স্যার ব্রাজিলেই গেছি খেলা দেখতে, সো উই আর ভেরি ভেরি আপসেট। একটা আমাদের ওয়াইএমসিএ ইয়েতে ছিলাম, একটু বেরিয়ে এসে একটা ওদের তো রোড সাইড সব, খাবো বলে, ডিনার খাবো বলে বসেছি, আর একটাই পর্তুগিজ শব্দ জানি, অব্রিগাডো। অব্রিগাটো, হ্যাঁ, এর বাইরে কিছু জানি না। অব্রিগাটো। হ্যাঁ, যা বলে অব্রিগাডো, আমিও অব্রিগাডো। তো দেখছি এক একটা জার্মান সাপোর্টার যাচ্ছে, আর ব্রাজিলিয়ানগুলো না লাফিয়ে পড়ছে তার উপর, মানে তাকে ওয়ার্শিপ করতে চায়। তার বক্তব্য হচ্ছে, দিস সান অফ এ বিচ, আর্জেন্টিনিয়ান মাস্ট বি ডিফিটেড। আর ওইখান দিয়ে আর্জেন্টিনিয়ান সাপোর্টাররা যেতে সাহসই করছে না, অ্যান্ড ওয়েন দে আর গোয়িং ইন হান্ড্রেডস, সো দ্যাট তখন কিন্তু ব্রাজিলিয়ানরা ক্ষেপে ফায়ার হয়ে গেছে যে একটা পেলেই মারব। কিন্তু সেই রাইভালরি আমি জীবনে দেখিনি। আর জার্মানদের পুজো করছে যা ব্রাজিলিয়ানরা, হ্যাভিং কনসিডার্ড এ ডিফিট বাই 7 goals ইজ অ্যানাদার স্পেকটাকল টু সি। যাই হোক, তো আমার মনে হয় যে দেখো, ওয়েন ইউ আর সো ফর্চুনেট টু বি ইন দ্য লাভ লিস্ট অফ সাচ ডিস্টিংগুইশড প্লেয়ার্স, আমার মনে হয় তোমার একটা সুন্দর বই লেখা উচিত, হুইচ উইল বি এ বেস্ট সেলার। দিস ইজ মাই সাজেশন, আই এম টেলিং ইউ। বাট ইফ ইউ ডিলে ইট না, না, আমি ডিলে করবো না। আমি তোমায় বলছি যে এই ধরো এখন সচিন তেন্ডুলকার, অল টাইম গ্রেটেস্ট, বাট স্টিল হি ইজ অ্যান এক্স। কথা বুঝেছো না? না, আই আন্ডারস্ট্যান্ড। মানে ওই তাওয়া গরম থাকতে থাকতে রুটি সেঁকে নিতে হবে। এটা হচ্ছে, আমি দেখেছি এন্টারটেনমেন্ট ওয়ার্ল্ড আর স্পোর্টিং ওয়ার্ল্ড, আউট অফ সাইট আউট অফ মাইন্ড। অ্যাবসলিউটলি। এখন তারপরে কোহলি ফুটে যাবে। আর ফুটবলে তো যাই হোক, মানে নাম না করাই ভালো। তো ওকে, তুমি জেনে রেখো যে ইন দিস ফাইট অফ ইয়ার্স আই অ্যাম উইথ ইউ। থ্যাংক ইউ দাদা। If I can extend any kind of help, including talking to the sports minister, I will do this, because I also felt ashamed as a Bengali that day. Nothing else. আমি এরা কি করলো না করলো, I also felt ashamed as a journalist, because I saw many of them swarming in the field or outside, just outside. How they could keep mum. আমার এটা আজ পর্যন্ত, সেটাই সম্বন্ধে আমি দুঃখ লাগছে, জানুন তো, কিছু জার্নালিস্ট আমার থেকে অনেক পার্সোনাল ফেভার নিয়েছে। আমি তাদের হোয়াটসঅ্যাপ চ্যাট কখনো লিক করলে তারা কিন্তু এম্বারেসমেন্ট হয়ে যাবে এই ইভেন্টেরই। তারা কিন্তু এত কিছু আমাকে নিয়ে নিল, তার ক্ষমতা হলো না একবার অরূপ বিশ্বাসকে নিয়ে লেখার। মানে এমনও তো নয় যে মমতা ব্যানার্জির বিরুদ্ধে লিখতে হবে। সেটাই তো আমি বললাম, যে কিছু লোকের হয়তো কিছু আমি জানি না অব্লিগেশন আছে অরূপ বিশ্বাসের সঙ্গে, একটা তো লিখে যেতে পারতো। তুমি আমাকে দাও, আমি এক্সপোজ করে দিচ্ছি অল দ্য হোয়াটসঅ্যাপ চ্যাট। শোনো, আমি তোমায় বলছি, টেক নো প্রিজনার। ইন দিস ব্যাটল ইউ হ্যাভ বিন মল্ড ফিজিক্যালি, মেন্টালি, সাইকোলজিক্যালি, ফাইন্যান্সিয়ালি। হোয়াট এলস ইজ লেফট? অ্যাবসলিউটলি। So this is the best time to expose everybody, including the bloody journalists. I am telling you. আমাদের সময় যদি হতো না, আর যদি কোনো ফুটবল করেসপন্ডেন্ট এসে বলতো যে এটা ঠিক লেখা যাবে না, আমি তাকে ওইখান থেকেই আনন্দবাজার 4 তলা থেকেই ফেলে দিতাম, আর কেউ বলতেও না। আওয়ার টাইম ওয়াজ ডিফারেন্ট। কিন্তু মানে আমি কিছুতেই আমি ভাবলাম, বুঝতে পারলাম না যে we were dragged into Thana, kept there for God knows how many days. 38 days. হ্যাঁ, 38 days. 38 days তো জেল টার্ম নিয়ে। 15 days থানা, আর তারপরে 21 আর 22 days। তা তুমি যখন জামিনের অ্যাপ্লাই করলে, রিজেক্ট করে দিচ্ছিল তো গভর্নমেন্টের পিপি এসে প্রতিবাদ করছিল যে আমি ক্রিমিনাল, মানে তারপর বলছিল আমি নাকি দেশ থেকে পালিয়ে যাচ্ছিলাম। কে একটা বলছিল, আমি আর শুনছিলাম, আর কি বলবো। তুমি তো ওদের সঙ্গে যাচ্ছিলে, হায়দ্রাবাদে ইভেন্ট ছিল, আমি নাকি দেশ থেকে পালিয়ে যাচ্ছিলাম। ওরা কি একটা চার্টার ফ্লাইটে এসেছিল একদম আর্জেন্টিনা থেকে? না, মায়ামি থেকে। সো wherever they go, they move in a chartered flight.
মেসি। তো রোনাল্ডোর তো নিজেরই ফ্লাইট আছে, ও তো সেটা ছাড়া কোথাও যায় না। ও থ্যাংক ইউ ভেরি মাচ শতদ্রু, থ্যাংক ইউ ফর কামিং। আই হোপ যে আমার দর্শকরা একটু এটা ভালো করে শুনলেন, এবং দেয়ার ব্লাড শুড অলসো বয়েল ইফ ইউ আর এ বেঙ্গলি অ্যান্ড এ ফুটবল লাভার, উইচ আই থিঙ্ক ইউ আর। সুতরাং শতদ্রু, if necessary, when you win the cases, come back. নিশ্চিত দাদা, So let's celebrate it together. অ্যাবসলিউটলি। বই আছে? লিখবই আমি, হ্যাঁ, বইটা লেখো। বই আমি লিখবই। হ্যাঁ, তাতে যদি আমার কোনো হেল্প লাগে নিশ্চিত। এই অদমের, আমি করে দেবো। ঠিক আছে, থ্যাংক ইউ।